প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অঙ্কের ক্লাসে আমি নবম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসের আমার আলোচ্য বিষয় বৃত্তের পরিধি। প্রথমেই তোমাদের জানতে হবে বৃত্ত কাকে বলে বা বৃত্ত বলতে আমরা কি বুঝি। বৃত্ত এই শব্দটি সম্বন্ধে তোমরা সকলেই ভীষণভাবে পরিচিত। নিচু ক্লাস থেকে তোমরা বৃত্ত বিষয়টি কি সেটা জেনে এসেছো। এখন আমার প্রশ্ন হলো যে বৃত্তের সংজ্ঞা কি, বৃত্ত বলতে আমরা কি বুঝি বা বৃত্ত কিভাবে তৈরি হয় সেটা আমরা আলোচনা করব। তাই বৃত্তের এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব যে বৃত্ত বলতে কি বোঝায়। প্রথমে মনে রাখতে হবে বৃত্ত কিন্তু একটি সামতলিক চিত্র, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। বৃত্ত কিন্তু সামতলিক চিত্র, অর্থাৎ কোনো সমতলে অঙ্কন করতে পারি এমন একটি চিত্র হলো বৃত্ত। বৃত্ত কিন্তু সামতলিক ক্ষেত্র নয়। এই বিষয়টি নিয়ে তোমাদের ধারণাটাকে প্রথমেই পরিষ্কার করে নিতে হবে। অর্থাৎ তোমরা কখনোই বৃত্তের বেলায় এই ক্ষেত্র শব্দটি প্রয়োগ করবে না। অর্থাৎ বৃত্ত কিন্তু সামতলিক ক্ষেত্র নয়, বৃত্ত হলো সামতলিক চিত্র। এখন আমরা বৃত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই বৃত্তের ছবিটি জেনেছ যে বৃত্ত কীরকম দেখতে হয়। এটি হলো বৃত্তের একটি আকার, এটি হলো বৃত্তের একটি আকার। বিভিন্ন মাপের বৃত্ত আমি তোমাদের দেখাচ্ছি, দেখো বিভিন্ন মাপের বৃত্ত হয়। এই মাপ ছোট বড় করব কিভাবে বা বিভিন্ন আকারের বৃত্ত, বিভিন্ন সাইজের বৃত্ত আমি অঙ্কন করব কিভাবে সেটা আমি আলোচনা করব। তার আগে আলোচনা করব যে বৃত্ত তৈরি হলো কিভাবে, কিভাবে বৃত্ত তৈরি করতে পারি বা বৃত্ত তৈরি করার মূল নীতি কোনটি, সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে আগে আলোচনা করব। এটি সমতল, যার মধ্যে একটা বিন্দু আছে, ও বিন্দু। এটা হচ্ছে স্থির বিন্দু। ও হলো ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দু, যা অবস্থান কিন্তু নির্দিষ্ট। এবং অপর একটি বিন্দু পি, যে কিন্তু গতিশীল বিন্দু। অর্থাৎ পি বিন্দুটি এই সমতলের উপর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই ঘুরে বেড়ানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে। সে একটি নির্দিষ্ট নিয়ম মেনে ঘুরে বেড়াচ্ছে। নিয়মটি হলো ওপি, অর্থাৎ ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। আর একবার মনে করে দিই, ও হলো স্থির বিন্দু, ও হলো স্থির বিন্দু অর্থাৎ যার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং পি হলো গতিশীল বিন্দু, যে এই সমতলের উপর ঘুরে বেড়াচ্ছে। তাই কিন্তু নিয়মটা কি না, নিয়মটা হলো ওপি সমান ধ্রুবক। অর্থাৎ ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক, সর্বদা নির্দিষ্ট। এই নিয়ম মেনে পি বিন্দু এই সমতলের উপর ঘুরে বেড়াচ্ছে। তাহলে পি বিন্দু যে পথ ধরে ঘুরে বেড়াবে, পি বিন্দু ওই সমতলের উপর যে পথ ধরে ঘুরে বেড়াবে, সেই পথটা কি আমরা বলবো বৃত্ত। যেমন দেখা যাক, আমি ধরলাম যে ওপি সমান 2 সেমি। অর্থাৎ পি বিন্দুর অবস্থান যাই হোক না কেন, পি বিন্দু সমতলের যেখানে খুশি অবস্থান করুক না কেন, তার নিয়মটা হলো
ওপি অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা হবে কিন্তু 2 সেমি। এই দৈর্ঘ্যটা হবে 2 সেমি। অর্থাৎ পি বিন্দু এখানে থাকতে পারে, এটাও 2 সেমি। পি বিন্দু এখানে থাকতে পারে, এটাও 2 সেমি। এখানে থাকতে পারে 2 সেমি। এরকম 2 সেমি দূরত্ব বজায় রেখে পি বিন্দুগুলো কিন্তু অবস্থান করবে। অর্থাৎ পি বিন্দু ধরলাম যে P1, P2, P3, P4, P5, P6, P7, এগুলো সবই হলো পি বিন্দুর অবস্থান, বিভিন্ন অবস্থান। এবং অবস্থানের নিয়ম হচ্ছে যে ও বিন্দু থেকে ওই অবস্থানটির দূরত্ব হবে 2 সেমি। যদি আমি আরও বিন্দুর সংখ্যা বাড়াই, ধরো এখানে আরও একটা বিন্দু নিলাম যেটা 2 সেমি দূরে অবস্থিত, আরও একটি বিন্দু নিলাম 2 সেমি দূরে অবস্থিত, এরকম বিভিন্ন বিন্দু নিচ্ছি যারা কিন্তু এই ও বিন্দু থেকে 2 সেমি দূরে হতে অবস্থান করছে। তাহলে যদি আমরা এই সমস্ত বিন্দুগামী একটা বক্ররেখা অঙ্কন করি, সেটা দেখতে হবে কিন্তু এইরকম। সেটাই হচ্ছে কিন্তু বৃত্ত। অর্থাৎ একটা গতিশীল বিন্দু একটি সমতলে এমনভাবে গতিশীল যে একটি স্থির বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা ধ্রুবক। তখন সেই বিন্দুটি যে পথ ধরে ঘুরবে, এই সমতলের উপর ঘুরবে, যার একটা পোশাকি নাম আছে, সেটাকে বলা হয় সঞ্চার পথ। তোমরা উঁচু ক্লাসে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে পড়বে। অর্থাৎ পি বিন্দুর সঞ্চার পথ বা পি বিন্দুটি ওই সমতলের উপর যে পথ ধরে আবর্তন করছে, সেই পথটাকেই বলা হয় বৃত্ত। অর্থাৎ এভাবেই কিন্তু একটা বৃত্তের তৈরি হয়। এখন আমরা আরও কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এখন আমি বৃত্তের কিছু মূল বিষয় নিয়ে আলোচনা করে নেব। ধরো একটা বৃত্ত আমি অঙ্কন করি। এটি একটি বৃত্ত যার কেন্দ্র, অর্থাৎ স্থির বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। অর্থাৎ এক্ষেত্রে ও হলো বৃত্তের কেন্দ্র। অর্থাৎ যে স্থির বিন্দু সেটাকে বলা হচ্ছে কেন্দ্র। মনে রাখবে, তোমরা যে বক্ররেখাটি দেখতে পাচ্ছ সেটিই কিন্তু বৃত্ত। তার ভিতরের বা বাইরের কোনো অংশই কিন্তু বৃত্তের অংশ নয়, কেবলমাত্র এই বক্ররেখাটাই হলো বৃত্ত। এখন আমি পি বিন্দুর যে কোনো একটি অবস্থান নিলাম, ধরলাম পি বিন্দুটা এখানে আছে, নিয়ে ওপি যুক্ত করে দিলাম। পি বিন্দুর যে কোনো একটি অবস্থান নিলাম, নেওয়া হলো, এবং ও বিন্দু ও পি বিন্দু যুক্ত করে দেওয়া হলো। তাহলে যে রেখাংশটি আমরা পেলাম, এই ওপি রেখাংশ, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এটি হলো বৃত্তের ব্যাসার্ধ। এক্ষেত্রে আমরা কিন্তু পি বিন্দুর অবস্থান যেখানে খুশি নিতে পারি ওই বক্ররেখাটার উপরে। এবং এই যে বক্ররেখাটি তোমরা দেখতে পাচ্ছ, লাল রঙের যে বক্ররেখা, অর্থাৎ যে পথ ধরে বৃত্তের বিন্দুটি আবর্তন করেছে, সেটা কি বলা হচ্ছে বৃত্তের পরিধি। সেটা কি বলা হলো বৃত্তের পরিধি। অর্থাৎ আমরা বৃত্তের কেন্দ্র জানলাম, বৃত্তের ব্যাসার্ধ জানলাম, এবং বৃত্তের পরিধি বলতে কি বোঝায়। এখন ধরো আমি বৃত্তের পরিধির উপরে আরও দুটো বিন্দু নিলাম,
এবং দুটি বিভিন্ন বিন্দু, একটি এ বিন্দু, অপরটি বি বিন্দু। বৃত্তের পরিধির উপরে দুটো বিন্দু নিলাম, দুটি বিভিন্ন বিন্দু, অর্থাৎ যাদের অবস্থান দুটি আলাদা, সেই বিন্দু দুটিকে আমি একটি রেখাংশ দ্বারা যুক্ত করলাম। অর্থাৎ দুটি বিভিন্ন বিন্দু যারা বৃত্তের পরিধির উপর অবস্থিত, সেই দুটি বিন্দুকে আমি একটি রেখাংশ দিয়ে যুক্ত করলাম। করার পরে যে রেখাংশটা আমি পেলাম, যে রেখাংশটি পাওয়া গেল, সেটাকে বলা হচ্ছে বৃত্তের জ্যা। মনে রাখবে, এটি হলো বৃত্তের জ্যা। এবং এবার তোমরা লক্ষ্য করো যে আমি এমন দুটি রেখাংশ নিলাম এখন এমন দুটি রেখাংশ নেওয়া হলো, এমন দুটি বিন্দু নেওয়া হলো, পি বিন্দু নিয়েছে এম বিন্দু এবং এন বিন্দু, যারা বৃত্তের পরিধির উপর অবস্থিত, এবং এম এন যুক্ত করলে রেখাংশটি ও বিন্দু দিয়ে যাচ্ছে। অর্থাৎ এটাও একটি জ্যা, এম এন জ্যা, কিন্তু জ্যাটির একটা বৈশিষ্ট্য হলো যে জ্যাটি হলো কেন্দ্রগামী। এবি জ্যা কিন্তু কেন্দ্রগামী ছিল না, এক্ষেত্রে এম এন জ্যা হলো কিন্তু কেন্দ্রগামী। এম এন জ্যা কেন্দ্রগামী হওয়ায় তার বিশেষ একটি নাম আছে, তাকে বলা হয় বৃত্তের ব্যাস। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এবং এক্ষেত্রে তোমাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে যে ব্যাসের দৈর্ঘ্য, কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 গুণ বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। অর্থাৎ যদি এক্ষেত্রে বৃত্তটির ব্যাসার্ধ ওপি সমান 3 সেমি হয়, তাহলে এম এন বা বৃত্তটির ব্যাস হবে 3 গুণ 2 সমান 6 সেমি। এটি হলো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। আশা করি তোমরা বৃত্তের যে প্রাথমিক ধারণা সেটি সকলেই বুঝতে পেরেছ। এখন আমি বৃত্তের পরিধি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বৃত্তের পরিধি বলতে কি বোঝায়? একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, ধরো আমি বৃত্তের উপর একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, যেটা হলো এ বিন্দু, নিয়ে পরিধি বরাবর যাত্রা শুরু করেছি। অর্থাৎ বৃত্তের এই যে বক্ররেখা, তার উপর দিয়ে যাত্রা শুরু করেছি। যাওয়ার পরে পুনরায় আমি এই অবস্থানে ফিরে এসেছি। তাই আমি যে পথটি অতিক্রম করলাম সেটা কি বলা হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বক্ররেখাটার দৈর্ঘ্য, যে বক্ররেখাটার দৈর্ঘ্য আমি অতিক্রম করলাম সেটা কি বলা হয় বৃত্তের পরিধি। বা যদি আমরা উল্টোভাবে ভাবি যে এ বিন্দু থেকে আমি এই বৃত্তটাকে কেটে দিলাম, অর্থাৎ তার দিয়ে আমি একটা রিং তৈরি করেছিলাম, করার পরে এ থেকে আমি তারটাকে কেটে দিলাম, তারপর যদি তারটাকে সোজা করে দিই এরকম একটা আকার হবে। সেই যে তারের দৈর্ঘ্যটা সেটা কি বলা হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের পরিধি বলতে বোঝাবে বৃত্তের এই বক্ররেখাটির দৈর্ঘ্য। বক্ররেখাটির দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি। অর্থাৎ তোমাদের বিভিন্ন অঙ্কগুলো করার আগে বৃত্তের পরিধিগুলোকে জানতে হবে। এবং তোমরা খেয়াল রাখবে
যে বৃত্তের ব্যাসার্ধ ছোট বড় হলে তাদের পরিধিও কিন্তু পাল্টে যাবে। যেমন ধরো আমি কিছু বিভিন্ন বৃত্ত অঙ্কন করছি, দেখো এটার পরিধি একরকম, এটার পরিধি তার থেকে বড়, এটার পরিধি আরও বড়, আবার এটার পরিধি আরও বড়। অর্থাৎ বৃত্তের আকার বাড়লেই কিন্তু তার পরিধিও বাড়তে থাকবে। এবং খুব মজার বিষয় তোমরা লক্ষ্য করো, সবগুলো ক্ষেত্রেই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। এখানে দেখো এটি হলো বৃত্তের ব্যাসার্ধ, এটি হলো বৃত্তের ব্যাসার্ধ। এক্ষেত্রে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এখানে আরও বৃদ্ধি পেয়েছে, এখানে আরও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে পরিধির সরল সম্পর্ক আছে। অর্থাৎ ব্যাসার্ধ বৃদ্ধি পেলেই পরিধির পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। এখন আমরা জানার চেষ্টা করব যে পরিধি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এক্ষেত্রে একটু মজার বিষয় তোমাদের লক্ষ্য করি। তোমরা দেখবে যে ধরো তোমরা বিভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত তৈরি করছো, বিভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত তৈরি করছো। অর্থাৎ ধরো আমি ছক যদি তৈরি করি, যেখানে প্রথমে রাখছি ব্যাসার্ধ, তারপরে রাখছি ব্যাস, এবং তারপরে হলো পরিধি। তোমরা সকলেই বিষয়টি বাড়িতে করে দেখতে পারো। আমি 1 নম্বর বৃত্ত নিলাম, যার ব্যাসার্ধ হবে 7 সেমি, ব্যাস 14 সেমি। তোমরা যদি বৃত্তটাকে অঙ্কন করো তার দিয়ে, তারপর তারটাকে কেটে সোজা করে নাও, আমি যেটা একটু আগেই দেখেছি, দেখবে পরিধি পাবে 44 সেন্টিমিটার। পরিধি পাবে তোমরা 44 সেন্টিমিটার। তাহলে অনুপাতটা কি হলো? কার অনুপাত? অনুপাতটা হবে কিন্তু এই, ধরো এটা আমি 3 নম্বর কলাম নাম দিলাম, এটা 2 নম্বর ঘর, এটা 1 নম্বর ঘর। আমি বের করছি যে 3 নম্বর ঘরে যে মান পেয়েছি বাই 2 নম্বর ঘরে যে মান পেয়েছি তাদের অনুপাতটা বের করছি। অর্থাৎ 44 বাই 14, দেখবে এর মান হবে প্রায় 3.14। আবার যদি আমরা অন্য একটা বৃত্ত নিলাম, যার ব্যাসার্ধ হলো 10.5, তাহলে ব্যাস হবে তার দ্বিগুণ, অর্থাৎ 5 সেমি, আমি আর সেন্টিমিটার লিখলাম না, ব্যাস হবে 21 সেমি। দেখবে তার পরিধি পাওয়া যাচ্ছে 66 সেমি। অর্থাৎ পরিধি এবং ব্যাস, এটা হবে এই দশমিকে ভাগ করলে দেখবে পাবে প্রায় 3.14। অর্থাৎ এখানে দেখো ব্যাসার্ধ পাল্টেছে, পরিধিও পাল্টেছে, কিন্তু তার অনুপাত মান থেকে গেছে কিন্তু 3.14-এর কাছাকাছি। এভাবে আমরা আরও বিভিন্ন উদাহরণে দেখতে পারবো যে পরিধি এবং ব্যাস, বৃত্তের পরিধি এবং ব্যাস, এদের যে অনুপাত, এটা কিন্তু ধ্রুবক। এটা খুব মজার বিষয় যে বৃত্তের ব্যাসার্ধ আমি যা খুশি নিতে পারি, বিভিন্ন মাপের ব্যাসার্ধ নিতে পারি। যদি আমরা এই বিভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি এবং প্রত্যেকটি বৃত্তের পরিধি নির্ণয় করি, তাহলে আমরা দেখব যে বৃত্তের পরিধি এবং ব্যাস, এদের যে অনুপাত, এটা কিন্তু ধ্রুবক থেকে যাচ্ছে। এই ধ্রুবকটাকে লেখা হয় পাই দিয়ে।
খেয়াল করবে নতুন একটা লেটার পাই, বাংলায় বলা হয় পাই। অর্থাৎ পাই হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। এবং পাইয়ের মান কী হয় আমরা জানার চেষ্টা করব। পাইয়ের মান হয় এই 3.14। খেয়াল রাখবে এটা কিন্তু পাইয়ের প্রকৃত মান নয়। মনে রাখবে যে পাই কিন্তু একটি অমূলদ সংখ্যা। তোমরা বাস্তব সংখ্যা পড়েছো, মূলদ এবং অমূলদ। পাই হলো কিন্তু একটি অমূলদ সংখ্যা এবং পাইয়ের মান 22 কাছাকাছি বা 3.14 কাছাকাছি। অর্থাৎ আমরা অঙ্ক করার ক্ষেত্রে পাইয়ের মানকে 22 ধরে নেব, কিন্তু মনে রাখবে প্রকৃত অর্থে কিন্তু পাইয়ের মান 22 নয়। পাইয়ের মান কিন্তু আলাদা, কিন্তু তার মানটা 22 বা দশমিক সংখ্যায় প্রকাশ করলে 3.14 এর খুব কাছাকাছি। তাই আমরা যদি দশমিকের পর 2 ঘর পর্যন্ত সঠিক ধরে নিই তাহলে আমরা পাবো পাইয়ের মান হবে 22/7 বা 3.14। অর্থাৎ এই নতুন যে গ্রিক লেটার পাই, এখানে আমরা যখন অঙ্ক করব পরবর্তী ক্ষেত্রে, সেখানে কিন্তু পাইয়ের মানকে 22/7 ভগ্নাংশ আকারে লিখলে বা দশমিক সংখ্যায় লিখলে 3.14 ধরে নেব। এখন আমি বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করব তার ফর্মুলায় আসি। একটু আগে আমরা জানলাম যে বৃত্তের পরিধি এবং ব্যাস এদের অনুপাত ধ্রুবক, তাকে আমরা লিখেছি পাই এই অক্ষর দিয়ে, বা পরিধি সমান পাই গুণ ব্যাস বা পাই গুণ 2r, যেখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটি হলো 2πr। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটি তোমরা ভালো করে দেখে নাও, এটি হলো 2πr। এবং অঙ্কের প্রয়োজনে যখন আমরা অঙ্ক করব এই পাইয়ের মান কিন্তু 22/7 বসিয়ে অঙ্কটি করব। যদিও একটু আগেই আমি আলোচনা করেছি পাই একটি অমূলদ সংখ্যা যার প্রকৃত মান 22/7 নয়, কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করলে, আসন্ন মান ধরে নিলে পাইয়ের মান হয় 22/7 বা দশমিক সংখ্যায় 3.14 এর কাছাকাছি। আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। যেটা একটি বৃত্ত, যদি তাকে আমরা ব্যাস অঙ্কন করি, যেটা একটা নির্দিষ্ট অংশ নিয়ে নিলাম, অর্থাৎ ব্যাসটি এই বৃত্তাকার যে ক্ষেত্র তাকে দুটি ভাগে বিভক্ত করেছে। আমি যে কোনো একটি ভাগ নিয়ে নিলাম, ধরলাম আমি এই ভাগটি নিয়েছি। যার ব্যাসার্ধ হলো r। এই আকারটাকে বলা হচ্ছে কিন্তু অর্ধবৃত্ত। এটি হলো অর্ধবৃত্ত। এখন আমাদের এই অর্ধবৃত্তের পরিধি কিভাবে বের করতে হয় সেটা নির্ণয় করতে হবে। পরিধির মূল বক্তব্য আমরা একটু আগেই বুঝে নিয়েছি যে পরিধি বলতে কি বোঝায়। অর্থাৎ যদি আমরা এই পথ ধরে যাত্রা শুরু করি, এই পথ ধরে গিয়ে আবার আমি এখানে এলাম,
তাহলে আমি যে পথ অতিক্রম করলাম তাকে বলা হলো বৃত্তের পরিধি। এখন এই যে বক্ররেখাটা লক্ষ্য করে দেখো, এই যে বক্ররেখাটা এটা কিন্তু সমগ্র বৃত্তের পরিধির অর্ধেক। বক্ররেখাটা কিন্তু সমস্ত বৃত্তের পরিধির অর্ধেক। তাই অর্ধবৃত্তের যে পরিধি, তাহলে প্রথমে বক্ররেখাটার পরিধি বা বক্ররেখাটার দৈর্ঘ্য সেটা হলো পাই আর। কেন না সমগ্র বৃত্তের পরিধি হলো 2 পাই আর, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে পেয়ে গেলাম বক্ররেখাটার পরিধি হলো পাই আর। তার সঙ্গে আমাকে এই ব্যাসের দৈর্ঘ্যটা যোগ করতে হবে, যেটি হলো 2r, যেটা কিন্তু বৃত্তের বেলায় ছিল না। কিন্তু যখন আমরা অর্ধবৃত্তের কথা ভাববো তখন কিন্তু একটি বক্ররেখা এবং একটি সরলরেখা দুটো দৈর্ঘ্য যোগ করতে হবে। এটাই হলো কিন্তু অর্ধবৃত্তের পরিধি বের করার সূত্র। অর্থাৎ যদি আমরা আর কমন নিতে পারি তাহলে আমরা এই সূত্রটাকে লিখতে পারবো পাই প্লাস 2 এত একক। এটাই হলো কিন্তু অর্ধবৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা এই বিষয়গুলি সহজেই বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পাঠ্যপুস্তকের এই বৃত্তের পরিধি সংক্রান্ত সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করব।